আচ্ছা দেখেন এখন একটা কোশ্চেন তো সবার মনে আসে যখন আমরা মোবাইল কিনি, রাইট? মোবাইল যখন কিনি তখন আমাদের মোবাইলটা খুব ফাস্ট থাকে, খুব সুন্দর কাজ করে, খুব স্মুথ কাজ করে। কিন্তু একটা সার্টেন টাইম যাওয়ার পরে, উদাহরণস্বরূপ ধরেন 1 বছর 1.5 বছর বা 2 বছর যাওয়ার পরে মোবাইলটা কি হয়ে যায়? স্লো হয়ে যায়। বা আমাদের কাছে নিজেদের কাছে মনে হয় আমার ক্যামেরাটা প্রথম দিকে যেরকম সুন্দর ছবি আসতো এখন আর আমার ক্যামেরার ওরকম সুন্দর ছবি আসে না, রাইট? এটা কতটুকু সত্যি বা কেন সত্যি দেখে এটার পিছনে লজিক কে দিতে পারবে? এই সেম কোশ্চেনগুলো ধরেন যে ওই লোকটার মাথায় আসে, এইগুলোই করবো আজকে আমরা, এই জিনিসগুলোই করব। কারণ আমাদের VLSI 1 আমাদের বেসিক ছিল ফাউন্ডেশন কোর্স, যে আমরা জানতে পারছি যে কিভাবে আইসিটা বানানো হয়, কিভাবে লজিকগুলো কাজ করে, কিভাবে ওই লজিকগুলো দিয়ে আমরা ফাংশন তৈরি করতে পারি, তারপরে ধরেন আপনার স্টিক ডায়াগ্রাম কিভাবে ইয়া করে এগুলা। এখন আমরা এইটা হলো আপগ্রেডেশন, যে এখানে আমরা করব যে অ্যাকচুয়ালি ভিতরে কাজটা কিভাবে হচ্ছে, ভিতরে কি ডিলে বা হোয়াটএভার যে ফাংশনগুলো আছে এগুলা কিভাবে কাজ করছে। তাহলে এখন বলেন এই কোশ্চেনটার অ্যানসারটা কি, যে 2 বছর পরে আমার মোবাইলটা বা আমার ক্যামেরাটা কেন আমার প্রথম দিনের মতো সার্ভিস দিচ্ছে না? ওয়াই? রিজনটা কি? জাম্প ফাইল ক্যাশ ফাইল এগুলো কেমন হবে? না, জাম্প ফাইল ক্যাশ ফাইল তো এটা তো সব কিছুতে থাকবেই। জাম্প ফাইল ক্যাশ ফাইল, ক্যাশ মেমরি না থাকলে তো আপনার মেমরি রান করতে হবে। ক্যাশ মেমরি ইজ কাইন্ড অফ আ থিং দ্যাট, ক্যাশ মেমরি হলো আপনার একটা জিনিস যদি আপনি হাতে রাখেন না, যেমন যোগ করার সময় যখন দেখা গেছে কি 6 আর 6 যোগ করতেন কি হতো, 12, কিন্তু এরপর যখন আরেক ঘরে যান তখন কি করেন, ওই যে হাতে এক রেখা দেন। ক্যাশ মেমরি হলো কাইন্ড অফ ওরকম জিনিস, যে আপনি হাতে কিছু রাখা দেন আরেকটাই। এখন দেখেন ক্যাশ মেমরি কিভাবে কাজ করে, ধরেন একটা কোশ্চেন যদি আমি করি, ক্যাশ মেমরিটা যদি আপনার না থাকতো তাহলে আপনার ব্যাকগ্রাউন্ডে অ্যাপ রান করতে। আমাদের দেখবেন যে অনেকগুলো মোবাইলের পিছনে কি হয়, ব্যাকগ্রাউন্ডে কি হয়, অ্যাপ রান করে। আর আমরা অনেক সময় অনেকগুলো অ্যাপ থেকে ব্যাক দিয়ে বের হয়ে যায়, কিন্তু ওটা তো প্রপারলি ক্লোজ করি না, করি না। তো ওই জন্য ওটা ক্যাশ মেমরিটা আমাদের প্রয়োজন, যে ওই হাতে এক হয় ক্যাশ মেমরিটা ওইটা থাকে। এখন কিন্তু ওইটা না, এখন হলো যে আমার মোবাইলটা কেন স্লো হয়ে যায় বা ক্যামেরাটা আমার কেন আগের মতো ফাংশন করে না, একটু হিন্টস দেন, চেষ্টা করেন। স্যার এই দিকে একবারই মেমরিটা খালি থাকে, কোনো ই থাকে না, মেমরির সাথে কোনো আমার কাছে মনে হয় আইসিটা যখন চিপ আইসি যেগুলো থাকে ওইগুলো প্রথম একদম ফ্রেশ নতুন থাকে, তখন সময়ের সাথে আছে কাজ ফ্রেশ নতুন থাকে। আপনি কেমনে বুঝবেন? কারণ আপনার ওইটা ম্যানুফ্যাকচার কবে হয়েছে, আপনি তো গরম গরম বাজার থেকে আসার পরেই তো আপনি কিনেন নাই, রাইট? গরম গরম বাজার থেকে আসার পরে তো কিনেন নাই, কারণ এটা হইছে, হয়ে সেটা অর্ডার দিছে কেউ একজন, তারপরে শিপমেন্ট হইছে, তারপর আপনার কাছে আসছে। শিপমেন্ট হচ্ছে কিন্তু এটা কাজ করা হয় না। কেমনে কাজ করে? ওটা অন করা হয়েছে না, অন করা হইলে তো তাকে তো ট্রিগার করে দিচ্ছে, যে আপনি তাকে বন্ধ রাখেন। তারপরে ধরেন দোকানে ডিসপ্লেতে কত দিন ছিল তারপরে জানেন ওই আইসিতে কোনো কমান্ড দেওয়া হয় না, সেজন্য মানে ফ্রেশ ছিল। পরবর্তীতে অনেক রকমের ই করা হয়েছে, কাজ করা হয়েছে। স্যার আমাদের সঙ্গে 6 মাস পরে আবার আমি যদি রিসেট মারি আমার ফোন আবার নতুন হয়ে যায়। না, এটা হলো টেম্পোরারি। 6 মাস পরে আপনি রিসেট দিলে এটা টেম্পোরারি হয়, কারণ এটা হলো মেমরি ইউজেস। আচ্ছা, মেইন কথা হলো এই জিনিসগুলোরে বলা হয় লজিক্যাল এফোর্ট ডিলে। এখন লজিক্যাল এফোর্ট ডিলে কি, ওই জিনিসগুলো আমরা শিখবো। এখন লজিক্যাল এফোর্ট ডিলে মেইনলি হলো কি, আমি আপনাদের একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো, তো ধরেন আপনার মোবাইলের মধ্যে ব্যাটারি বা যেটাই হোক ক্যাপাসিটর তো আছে, রাইট? ক্যাপাসিটেন্স তো আছে আমার ওখানে, নাহলে তো আমার চার্জ স্টোরেজ করবে না বা আমার কোনো কিছুই কাজ করবে। তাহলে এখন আমাদের বাসা বাড়িতে যে ফ্যানগুলো চলে, একটা সার্টেন টাইম পরে কি হয়, আমার ফ্যানগুলো কি হয়, স্লো হয়ে যায়। তখন আমরা কি করি, ক্যাপাসিটরটা পাল্টা দিলে কিন্তু আমার ফ্যানের স্পিড আবার আগের থেকে ভালো হয়ে যায়। তার মানে কি, ক্যাপাসিটরে কি একটা লাইফ টাইম আছে। তো তার মানে আমার মোবাইলের ভিতরে যেহেতু ক্যাপাসিটেন্স আছে, এটারও একটা কি আছে, লাইফ টাইম আছে। সো বাট ওইটা টেকনিক্যালি আমার ক্যালকুলেশন আছে, সেটাই আমরা এই কোর্সটাতে মূলত করব। ওই রিলেটেডই আমরা অঙ্ক করব, করে এগুলাই পরীক্ষায় আসবে, ঠিক আছে? এখন দেখেন ফার্স্ট কোশ্চেন, ধরেন একটা চিপ ডিজাইনার কিছু কোশ্চেন তার মাথায় আসে। এখন ফার্স্ট কোশ্চেনটা কি আছে, বেস্ট সার্কিট টপোলজি ফর ফাংশন। ফর এক্সাম্পল ফাংশন বলতে এখানে কি বুঝাইতেছে, যে আমরা যে এর আগে ভিএলএসএ তে করছি না, যে লাইক ধরেন আমার y a + b * c এরকম একটা ফাংশন করছি না। এখন এখানে ফার্স্ট কোশ্চেনটা তার মাথার মধ্যে এটা আছে যে বেস্ট সার্কিট টপোলজি। এখন বেস্ট সার্কিট টপোলজি মানে কি, ধরেন এই সার্কিটটা বেস্ট হবে না আমার এই সার্কিটটা বেস্ট হবে, এটা তো আমি বলতে পারতেছি না। বলতে পারবো? আমি
যেটা বলতে পারবো না কোনটা আমার বেস্ট। বা একটা ডিজাইন ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারকে কি করতে হয়, বেস্টটা বের করতে হয়। কেন? কারণ দিন শেষে আমাদের ইউজার যে মোবাইলটা ইউজ করবে বা যে কোনো একটা ডিভাইস যে ইউজ করবে তার প্রয়োজন কি, ফাস্ট সুইচিং। তার কি প্রয়োজন, দ্রুত সুইচিংটা প্রয়োজন। সে তো চেষ্টা করবে যত ফাস্ট আমার এটা সুইচ করে, রাইট? তাহলে এখন ফাস্ট সুইচিং এর কথা যদি আসে, তাহলে আমরা কি কখনো এই জিনিসটা চিন্তা করছি বা কখনো নিজেকে কোশ্চেনটা করছি যে এই যে বাজারে যে কোম্পানিগুলো আমাদেরকে যে বলে যে 8 ন্যানোমিটার চিপসেট, 6 ন্যানোমিটার চিপসেট, এই দুইটার মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা, বা 8 ন্যানোমিটার কেন 6 ন্যানোমিটার থেকে স্লো, এটার অ্যানসারটা কি বলেন? বা আরেকটা কোশ্চেন আমি করি, আমাদের কি মোবাইলে প্রসেসর আছে? বলো ইয়েস অর নো, একটা অ্যানসার। প্রসেসর আছে কি নাই? আছে। Wrong. এখন আমি একটা জিনিস দেখাই, কখনো কি প্রসেসরের সাইজ দেখছেন ডেস্কটপে বা কম্পিউটার সিপিইউ ল্যাপটপে খুলে? মিনিমাম এত বড়। কারণ এত বড় যদি একটা প্রসেসর হয়, হ্যাঁ, এতটুকু যদি একটা প্রসেসর, তাহলে আপনার মোবাইলটা চলবে কিভাবে? আর জিনিসপত্র কই দিবেন? ক্যামেরার আইসি টাইসি এগুলো কই বসাবেন? যদি শুধু এতটুকুই যদি আপনার প্রসেসর হয়, বাকি জিনিসগুলো কোথায়? সো ফার্স্ট অফ অল ক্লিয়ার হন যে মোবাইলে কোনো প্রসেসর থাকে না, মোবাইলে যেই জিনিসটা থাকে সেটাকে বলা হয় সিস্টেম অন চিপ। এসওসি, এই একটা টার্ম, সিস্টেম অন চিপ। এখন সিস্টেম অন চিপটা কি? এটা হলো আপনার যে ওই যে মাদারবোর্ড বা যেটা বলি আমরা, ওইটার মধ্যেই সবকিছু কি করা থাকে, ফ্যাব্রিকেট করা থাকে, বিল্ট ইন এটার মধ্যে ফ্যাব্রিকেট করা থাকে। ওইটা যদি আপনি দেখেন যে এরকম এরকম লাইন দেওয়া আছে বা এরকম এরকম লাইন দেওয়া আছে, এগুলোকে ফ্যাব্রিকেট করা থাকে, ভিতরে বিল্ট ইন করা থাকে সিস্টেম অন চিপ। তাহলে নাম্বার 1 ক্লিয়ার যে মোবাইলে কোনো প্রসেসর থাকে না, মোবাইলে থাকে কি, সিস্টেম অন চিপ। এখন আসতেছে আমার 8 ন্যানোমিটার ভার্সেস 6 ন্যানোমিটার। আমার 8 ন্যানোমিটার ভার্সেস 6 ন্যানোমিটার। কোশ্চেনটা আমার আসতেছে কেন ফাস্ট আর কেন স্লো, রাইট? এটা দিয়ে কি বলবে? 8 ন্যানোমিটার হচ্ছে ওয়্যারের কানেকশনগুলো একটু দূরে দূরে দিতে হয়, মানে এটা দিয়ে একটা থেকে আরেকটা দূরত্ব বেশি। না, তো ওয়্যারের কানেকশন কোথায় আসলো? আমি তো আবারও বললাম সবকিছু তো একটা বোর্ডের মধ্যে ফ্যাব্রিকেটেড। আপনার মোবাইলে তো ওয়্যার তো শুধু ডিসপ্লেটা কানেক্ট করার জন্য, ক্যামেরাটা কানেক্ট করার জন্য। আদারওয়াইজ আপনার তো কোনো লজিক তো আর ওয়্যার দিয়ে কানেক্ট করা, ওটা তো ইন্টারনালি বিল্ড করা। পিসিবি বোর্ড দেখছেন, পিসিবি ফ্যাব্রিকেশন বোর্ড দেখছেন না? তো ওইটা থেকে আপনি তার দিবেন, ওই তো মানে তারের ওটা তো ইন্টারনাল, ওটা তো ভিতরে না। আচ্ছা, নরমালি আমাদের মোবাইলের কাজ কি? একটা লজিক, যে কোনো একটা লজিককে সলভ করা। অর্থাৎ এখন যদি আমি বলি যে কল করা কি একটা লজিক, কল করা ইটসেলফ আ লজিক। এখন এই লজিকের জন্য আমাকে কি করতে হয়, একটা স্পেসিফিক নাম্বার ডায়াল করতে হয়, তারপরে একটা কল ফাংশনে যে বাটনটা আছে সেই বাটনটা প্রেস করতে হয়, রাইট? তো এখন যখন আমি এটা করি, তাহলে এগুলাটা কি লজিক সার্ভ করতেছে। তাহলে কে সার্ভ করতেছে? ডেফিনেটলি ভিতরে আইসি আছে, ইন্টিগ্রেটেড সার্কিট আছে। তো ইন্টিগ্রেটেড সার্কিটটা কি দিয়ে তৈরি? ছোট ছোট লজিক গেট দিয়ে তৈরি। এই যে লজিক গেটগুলো আমার আছে একটা আইসির ভিতরে, উদাহরণস্বরূপ আমার একটা আইসির ভিতরে যে লজিক গেটগুলো আছে, এই গেটগুলোর মাঝখানে যে ডিসটেন্সটা, এটাই হলো আমার 6 ন্যানোমিটার অথবা 8 ন্যানোমিটার। এখন এই যে গ্যাপটা, এই গ্যাপটা যদি আমার 6 ন্যানোমিটার হয়, তাহলে আমার গেট কয়টা বসবে? বেশি বসবে, কারণ আমার জায়গাটা তো কম লাগতেছে। আর 8 ন্যানোমিটার হলে গেট একটু কম বসবে। তাহলে গেট যখন আমার কম হবে, তার মানে আমার ওই মোবাইলটা কি করবে? লজিক ফাংশন কম অপারেট করবে বা একটু স্লো পারফর্ম করবে। বাট যখন আমার লজিক গেট বেশি বসবে, তখন সে একটু ফাস্ট আসবে। ক্লিয়ার? এই হলো 8 ন্যানোমিটার আর 6 ন্যানোমিটার চিপসেটের মেকানিজম। এখন আপনাদের বাসায় গিয়ে আজকের কাজ হলো, বর্তমানে বাজারে 8 Gen 3 আর 8 ন্যানোমিটারের মধ্যে পার্থক্য কি, 7 Gen 3 আর 7 ন্যানোমিটারের মধ্যে পার্থক্য কি, এটা খুঁজে নিন। 7 Gen 3 ভার্সেস 7 ন্যানোমিটার। 7 Gen 3 ভার্সেস 7 ন্যানোমিটার, আর হলো 8 Gen 3 ভার্সেস 8 ন্যানোমিটার। কারণ এই দুইটাও গত বছর বাজারে ছিল, বাট বর্তমানে বাজারে এখন এই একটা গিমিক চলতেছে। এই গিমিকটা কি? এই যে Gen 3 টা কি, Gen 3 এর ভিতরে আর এই ন্যানোমিটারের মধ্যে পার্থক্য কি? এইটা নেক্সট ক্লাসে বাইরে নিয়ে আসবেন, আমি বলে দিব, তারপরে আপনারা চেষ্টা করবেন ইন্টারনেটে খুঁজে বের করতে। 7 জেনারেশন
জেনারেশন জেনারেশন বললে তো হবে না, জিনিসটা 7 জেনারেশন বলে দিলেন না, 7 জেনারেশন কেন বলছেন? এটা আরো আপডেট করে। যেমন ধরেন Core i5 এ কি হয়, Core i7 এ কি হয় দিয়ে বলেন না, Core i9 এ কি হয় বলেন। কখনো জানার চেষ্টা করেন না, বাজারে গেলে যেটা ভালো আছে ওইটাই দাও, ঠিক না? যেটা দামি আছে সেটাই দাও। মামা কত দামি ল্যাপটপ আছে দেন, আমার বাজেট আছে। এখন দেখেন কোরটা কি, কোরটা হলো কিছুই না, পাইপলাইনিং বলে একটা কথা আছে এমবেডেড টেকনোলজিতে। পাইপলাইনিং বলে একটা কথা আছে। পাইপলাইনিং জিনিসটা কি? পাইপলাইনিং জিনিসটা হলো যে আপনার একটা প্রসেসের পরে আরেকটা প্রসেস সিনক্রোনাসলি হবে। এখন ধরেন ওই যে গাড়ি ধোয়া, ধরেন একটা গাড়ি ওয়াশ করবেন, একটা গাড়ি যে ওয়াশ করবেন, এই পাইপলাইনিংটা কিরকম হয়? প্রথমে গাড়িটা আসে, আসার পর তাকে কি সুন্দর করে পানি দিয়ে মুছা হয়। ফার্স্টে কি হয়? পানি দিয়ে পরিষ্কার করা হয়, দেন তাকে কি করা হয়? সাবান দিয়ে ধোয়া হয়, সাবানের পরে আবার পানি দিয়ে ধোয়া হয়। এখন আপনি পাইপলাইনে কি একটা স্টেপ ছাড়া কি আরেকটা স্টেপ যাইতে পারবেন? আপনি দুপ করে যে গাড়িটা ঢুকে সাবান লাগাইতে পারবেন না, প্রথমে তাকে ভিজাইতে হবে পানি দিয়ে, বা আপনি দুপ করে লাস্ট স্টেপে তো যেতে পারবেন না। তো এই যে পাইপলাইনিং এর যে স্টেপ বাই স্টেপ গুলো হয়, এগুলা এক একটা ধরেন কোরের মাধ্যমে হয়। তাহলে এখন কোর i3 তে কোর কয়টা থাকে? ডেফিনেটলি 3টা। কোর i5 এ কয়টা থাকবে? 5টা। কোর i7 এ 7টা। তাহলে ডেফিনেটলি কোর i7 ফার্স্ট কেন? কারণ 7 জন মিলে একজনের কাজ করতেছে। কোর i3 তে 3 জন মিলে একজনের কাজ করতেছে। কোর i9 এ 9 জন মিলে একজনের কাজ করতেছে। ডেফিনেটলি এই জন্যই বাজারে বলে যে কোর i9 টা সবচেয়ে ফাস্ট বা বেস্ট। কথা ক্লিয়ার? এখন ওইখানে আরেকটা টার্ম ইউজ করে, ক্লক স্পিড। ক্লক স্পিড আপনি যখন প্রসেসর কিনেন বা এখানে এত গিগাহার্টজ বা এত গিগাহার্টজ, এটা কি এই বলেন? এটা আপনাদের কি কোনো কোশ্চেন আসে না মাথায়? জিনিসগুলো তো বাজারে গেলে মানে কিনতে যান, মোবাইল কিনেন, এই কিনেন, কম বেশি তো সবাই ঠিকই তো মানে দামি মোবাইলটাই কিনতে চান, টাকা জমায়া হোক আর যেমনি হোক কম বেশি দামি মোবাইলটাই কিনতে চান, দামি ল্যাপটপটাই কিনতে চান। কিন্তু ওইটাই কেন কিনবেন এটা তো কখনো চিন্তা করেন? আপনি আরো 2 বছর লেট হয়ে যাবে স্যার, এই না এইগুলা আমি বলি মোবাইল ল্যাপটপ এই টেকনোলজিতে একটা সমস্যা কি, আজকে কিনে আনছেন না বাজার থেকে, শেষ। কালকে আবার নতুনটা রিলিজ হয়ে যাবে, আপনার আফসোসের কখনো কমতি হবে না, আফসোসের কখনো কমতি হবে না, ঠিক আছে? এটা আমিও বুঝতে অনেক কষ্ট হয়েছিল। যেমন ধরুন 2005 এ ফার্স্ট কম্পিউটার কিনেছি, তো ওই সময়ের বাজারে বাজার যা ছিল সর্বোচ্চ মানে সব ভালো ভালো গ্রাফিক্স কার্ড থেকে শুরু করে সব কিছু। তারপরে 1 মাস বা 2 মাস পরে আমার ফ্রেন্ড কিনছে, গিয়ে যে ওটা আরো সুন্দর, ওটা আরো লেটেস্ট। কারণ কি ওই 2 মাসের ভিতরে ওই নতুন একটা বাজার আসছে, মাদার পর সেই ওইটা কারণ আমি কি আমার ওটা বিক্রি করে কিছু করতে পারবো? পারবো। তো জিনিসটা এটা, কিন্তু এই কোশ্চেনগুলো অ্যারাইজ করা উচিত। এখন এই যে ক্লক স্পিডটা কি, এইটাও আজকে গাড়াগাড়ি করে নিয়ে আসবে যে এই ক্লক স্পিডটা কি 2.4 গিগাহার্টজ হলে কি হয়, 1.3 গিগাহার্টজ হলে কি হয়। এখন এটাকে হ্যাঁ কাছাকাছি গেছে। এটা কি জিনিস আমি বলি, কারণ দেখবেন যে কম্পিউটার বা ল্যাপটপ কিনতে গেলে আপনাকে একটা গিমিক দিবে দোকানদার, যে স্যার এটার ক্লক স্পিড কিন্তু খুব ভালো 2.4 গিগাহার্টজ, কিন্তু কোর কয়টা? 3টা। কোর i কত? 3। আবার দেখা গেছে তখন আবার আপনারা বুঝমাতে বুঝে বল এই যে কোর i5 কিন্তু এর ক্লক স্পিড হচ্ছে 1.3 গিগাহার্টজ, বাট বেটার কোনটা? এটা তো Core i5 কোনো চিন্তা করি না। হ্যাঁ এটা কখনো চিন্তা করা না। কোর i5 উইথ 1.3 গিগাহার্টজ ক্লক স্পিডটা অতটা ম্যাটার করে না, বাট এটা কি জিনিস এটা জানি না, আসবে নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? আচ্ছা এখন আমরা মেইন টপিকে ব্যাক করি। এখন দেখেন, এখন বলছে যে হোয়াট ইজ দ্য বেস্ট সার্কিট টপোলজি। আচ্ছা তারপর বলছে হাউ মেনি স্টেজেস অফ লজিক গিভ লিস্ট ডিলে। এখন বলছে কয়টা স্টেজ থাকলে একটা লজিকের কম ডিলেটা দিবে, ঠিক আছে? এখন উদাহরণস্বরূপ আমি যদি বলি যে আমাকে এই দরজাটা ওপেন করতে হবে, এখন এই দরজাটা ওপেন করতে হলে আমি এইভাবে দাঁড়ায় আছি, তাহলে আমার স্ট্রেট ফরওয়ার্ডে আমার লজিক কয়টা আসতেছে? প্রথমে আমাকে এই সিঁড়িগুলো থেকে নামতে হবে, নেমে দরজার কাছে যেতে হবে, খুলতে হবে। বাট ওনার পার্সপেক্টিভে ওনার কিন্তু 2টা স্টেজ কিন্তু নাই, ওনার কি 2টা স্টেজ নাই। তার মানে ফার্স্ট কি হবে? সে হবে না আমি হবে? ডেফিনেটলি সে ফার্স্ট হবে। তো এইটা আপনাকে চিন্তা করতে হবে যে হাউ মেনি স্টেজেস অফ লজিক গিভ লিস্ট ডিলে। লিস্ট মানে সবচেয়ে কম ডিলে থাকে। দেন হাউ ওয়াইড শুড বি দ্য ট্রানজিস্টর। এখন এই যে ট্রানজিস্টর যে আপনি বসাবেন বা ইউজ করবেন, এটা কতটুকু লম্বা বা কতটুকু চড়া হবে সেটাও আপনার ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। যখন আপনার এই যে 6 ন্যানোমিটার বা এগুলা
করবে। ক্লিয়ার? এখন বলতে দেখেন লজিক্যাল এফোর্ট ইজ আ মেথড টু মেক দিস ডিসিশনস, অর্থাৎ একটা লজিক্যাল এফোর্টই পারে এই ডিসিশনগুলোকে সিম্পলি নিতে। তাহলে প্রথম মেথডটা কি? ইউজ ইজ আ সিম্পল মডেল অফ ডিলে, একটা সহজ একটা মডেল দিলে, তার মানে কি সহজ মডেল দিলে কি দরজা খোলার জন্য সবচেয়ে বেস্ট পারসন উনি ওখান থেকে হেঁটে গেলে দরজাটা খুলতে হবে, তারপরে এটা একটা সবচেয়ে সহজ মডেল। তারপর হচ্ছে allows back of the envelope calculation, এটা দ্বারা কি বুঝেছে ঠিক আছে? আপনারা দৈনন্দিন জীবনে এটার সাথে পরিচিত, বাট কখনো এইভাবে চিন্তা করেন নাই বা এই টার্মটার নাম শুনেন, ব্যাক অফ দ্য এনভেলপ ক্যালকুলেশন। আমি কইলে অনেকে কোন স্যার ব্যাক অফ দ্য চিঠির খামের পিছনে, চিঠির খামের পিছনে না, ব্যাক অফ দ্য এনভেলপ ক্যালকুলেশন। বা অনেক সময় অনেক জায়গায় শুনছেন এই কথাটা যে থিংক আউট অফ দ্য বক্স, এই কথাটা শুনছেন না? শুনছেন না সবাই? বা অফিসে বা যে কোনো জায়গায় শুনছেন যে থিংক আউট অফ দ্য বক্স। তো সেম একটা জিনিস হলো ব্যাক অফ দ্য এনভেলপ ক্যালকুলেশন। দেখি বলেন ব্যাক অফ দ্য এনভেলপ ক্যালকুলেশন। কারণ আমি যখন উদাহরণটা দেখুন আল্লাহ স্যার এই জিনিস, তার আগে দিয়ে আপনারা রিয়েল লাইফে সাথে রিলেট করতে পারেন। আমি বললে তখন কিন্তু এই শব্দটা আসবে যে আয় হায় স্যার এই জিনিস, কেউ পারবেন না। আচ্ছা, মাসের শুরুতে যখন বেতন পাই আমরা, ধরেন বাজারে গেছে, দুমায়া বাজার করেন, সবকিছু কেনাকাটা করেন, মাসের শেষে আমাদের কি অবস্থা হয়? লাস্টের 5 দিন বা 10 দিন নাই টানাটানি একবারে, আরে আমাকে 5 টাকা হইলেও বাঁচাইতে হবে, আসেই 10 টাকা কেমনে চলবো, রাইট? এটাকেই বলা হয় ব্যাক অফ দ্য এনভেলপ ক্যালকুলেশন। কিভাবে? আপনি যদি মাসের শুরুতে ওই পরিমাণ খরচ না করেন, আপনি যদি একটা ক্যালকুলেশন করেন বা ক্যালকুলেটিভ ওয়েতে আগান যে আপনাকে 30 দিন সাস্টেইন করতে হবে, আপনার স্যালারি एग्जांपल 10000 টাকা, এই 10000 টাকা দিয়ে ইউ হ্যাভ টু সার্ভাইভ ফর 30 ডেজ, আপনাকে 30 দিন সার্ভাইভ করতে হবে। তাহলে আপনি ওই 10 কে কি করবেন? 30 দিয়ে ভাগ দিবেন, ভাগ দিয়ে পার ডে যেটা আসবে ওই অনুসারে আপনার লিমিটটা যখন রাখবেন, এটাই হলো ব্যাক অফ দ্য এনভেলপ ক্যালকুলেশন। এখন আসেন যে স্যার এইটা এই ধরনের ক্যালকুলেশন তাহলে আমাদের ডিভাইসের সাথে কিভাবে জড়িত? ওই যে বললাম যে আপনি যখন মোবাইলটা বানাবেন বা ডিভাইসটা বানাবেন, তখন আপনাকে এই ব্যাক অফ দ্য এনভেলপ ক্যালকুলেশনটা এভাবে চিন্তা করতে হবে। কেন? কারণ আপনাকে এটা মাথায় রাখতে হবে যে অ্যাট লিস্ট আপনার মোবাইলটা যাতে উইদিন 2 ইয়ার্স বা 3 ইয়ার্স এর মধ্যে স্লো না হয়। অর্থাৎ এখন আরো যদি एग्जांपल স্পেসিফিক ধরেন, আপনি একটা ডিভাইস বানাইলেন, একটা আইসি বানাইলেন, খুব দ্রুত কাজ করে, দুমদাম কাজ করতেছে, মানে দিলেন চালু করলেন সাথে সাথে সার্ভিস দিয়ে দিলেন। কিন্তু কি সমস্যা হবে? এখন যে খুব দ্রুত কাজ করে, আমরা তো মানুষ, হিউম্যান, আর আমরা ঘুমাই, খাই, দাই, বাট এটা তো ইলেকট্রনিক চিপ, রাইট? ওর তো একটা ডেপ্রিসিয়েশন আছে, আমাদেরও ডেপ্রিসিয়েশন আছে। আমাদের ডেপ্রিসিয়েশনটাকে কি বলেন তো? অর্থাৎ প্রতি বছর আমরা কিন্তু আমাদের ডেপ্রিসিয়েশন উদযাপন করি খুব খুশির চোখে, বন্ধু বান্ধবরা ডাক দিয়া খাওয়াই, আমাদের ডেপ্রিসিয়েশন আমরা এটা বুঝি। ধার্মিকভাবে বললেও অনেক কিছু করা যায়, আমাদের ডেপ্রিসিয়েশনটা কিন্তু আমরা উদযাপন করি। দেখি বলেন তো কি বলেন? আমাদের ডেপ্রিসিয়েশন জন্মদিন মানে কি? আমরা প্রতি বছর কিন্তু আসলে বুড়া হচ্ছে, মানে একটা বছর কিন্তু জীবন থেকে চলে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এটা আনন্দ করি। বাট দিস ইজ কল্ড ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশনটা কি? এটা হলো অ্যাকাউন্টিং এর একটা টার্ম। ধরেন একটা জিনিস আপনি কিনছেন, একটা মোবাইল আপনি 10000 টাকা দিয়ে কিনছেন, 1 বছর পরে তার ওই মোবাইলের দাম 10000 টাকা থাকে ডেপ্রিসিয়েট করা, দামটা কমতে থাকে। এখন ডেপ্রিসিয়েশনটা ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে বেশি থাকে। এখন হচ্ছে যেটা বললাম যে আপনি একটা ডিভাইস বানাইছেন, খুব দ্রুত কাজ করতেছে, কিন্তু তার মানে কি? তার কি একটা ডেপ্রিসিয়েশন আছে। তো এখন সে এতই দ্রুত কাজ করে যে তার লসটা বেশি, যে স্লো কাজ করবে তার লসটা কম, কিন্তু ওই যে দ্রুত কাজ করবে তার কি লসটাও বেশি, যেহেতু সে খুব দ্রুত পারফর্ম করতেছে। তো 10 দিন পরে দেখা গেছে আপনার ডিভাইস আর কাজ করতেছে। বা আরেকটা ইঞ্জিনিয়ার একটা ডিভাইস বানালো যেটা আপনার কাছাকাছি স্পিডে কাজ করে, কিন্তু খুব সুন্দর এবং স্মুথ ভাবে কাজ করে, সেটা 30 দিন না 40 দিন পরেও সেম আসে। সেটাই হলো ব্যাক অফ দ্য এনভেলপ ক্যালকুলেশন। আপনাকে ওইভাবে ক্যালকুলেট করতে হবে যে আপনার ডিলেটা কত দিবেন, আপনার পাওয়ার কনজাম্পশন কত দিবেন, আপনার লসটা কি রকম হবে, যে আপনার ওই ডিভাইসটা একটা লং টার্ম পর্যন্ত স্পিডটা মেইনটেইন করে ফাস্ট কাজ করবে। ক্লিয়ার? এখন হলো help make rapid comparison between alternatives। এখন rapid comparison between alternative মানে কি? উদাহরণস্বরূপ যেমন ধরেন বাজারে তো অনেক মোবাইল আছে, যেমন Oppo আছে, Vivo আছে, Xiaomi আছে, Realme আছে, রাইট? তো এখন র‍্যাপিড কম্পারিজনটা হলো যে আপনি যত কিছুই বলেন না কেন, দিন শেষে কিন্তু সবাই কিন্তু সেলস আর মার্কেটিং এর সাথেই আমরা জড়িত, রাইট? যেমন ধরেন এখন আমি যদি বলি এক কথায়, আমিও কিন্তু এখানে কি করতেছি?
সেলসের কাজ করতেছি। সেলসটা কি? আমি নলেজটা বিক্রি করতেছি, বিকজ আই এম গেটিং পেইড ফ্রম দ্য ইউনিভার্সিটি, রাইট? ইউনিভার্সিটি থেকে আমি পেইড হচ্ছি এই নলেজটা আপনাদেরকে দেওয়ার জন্য। সো তার মানে কি আমি নলেজটা কি করতেছি? বিক্রি করতেছি। এবং আপনারা কি ক্রেতা, আপনারা নলেজটা কিনতেছেন, কারণ আপনারা ভার্সিটিকে পে করতেছেন, রাইট? তো সব কিছুই কিন্তু দিন শেষে সেলসের সাথে জড়িত। এখন যেহেতু সেলসের সাথে জড়িত, তাহলে অ্যাজ আ ইঞ্জিনিয়ার আপনার কাজ কি? আপনাকে নিশ্চয়ই একটা কিছু এমন ভাবে ডেভেলপ করতে হবে যে ওইটা মার্কেটে যাতে কম্পেয়ার করা যায়, অর্থাৎ অল্টারনেটিভের সাথে কম্পেয়ার করা যায়। এখন অল্টারনেটিভের সাথে কম্পেয়ার কি? এখন আমি ইউনিভার্সিটির স্কলারস ভালো, অবশ্যই আমি বলবো আদার ইউনিভার্সিটি থেকে। তো এই জিনিসটা আপনাকে বলতে হবে, আপনার ডিভাইসটাকে ওই পারফরম্যান্সটা করতে হবে। সেটাই এখানে বলছে যে হাউ হেল্পস মেক র‍্যাপিড কম্পারিজনস বিটুইন অল্টারনেটিভস। তারপর বলছে এমফাসাইজেস রিমার্কেবল সিমেট্রিজ। এখন সিমেট্রিজ মানে কি? ডিজাইন। সিমেট্রিজ এর বাংলা ছোট কথা যদি বলি ডিজাইন, ঠিক আছে? এখন যদি সিমেট্রিজ মানে ডিজাইন হয়, তাহলে রিমার্কেবলটা কেন আসতেছে? এখন রিমার্কেবলের কথা চিন্তা করেন, যদি আমি বলি প্রথম মোবাইলগুলো কি ছিল? বাটন ফোন ছিল। দেন বাটনের পরে কি আসলো? কালার ডিসপ্লে মোবাইল আসলো, বা ওই যে কি আসলো, এর মাঝখানে আরো দুইটা রেগুলেশন আসে। কি রেগুলেশন? একটা ছিল ফোল্ডিং, দেখছেন কি? ওই যে ফোল্ডিং, এরকম খুললে কলটা রিসিভ হতো। আরেকটা ছিল স্লাইডিং, ওই যে এরকম খেলা দিলে এরকম উল্টে যেত, কলটা রিসিভ হতো, রাইট? তো এখন এই দুইটা জিনিস কি, ফোল্ডিং আর স্লাইডিংটা কি ছিল? রিমার্কেবল কি ছিল? সিমেট্রিজ ছিল, যেটা ডিজাইনে চেঞ্জ আসে। দেন রিসেন্টলি একটা রিমার্কেবল সিমেট্রি দেখি, বলেন তো রিসেন্টলি? না, এই স্যামসাং এর একটা মোবাইল ফ্লিপ জেড, এটা হলো রিসেন্ট একটা রিমার্কেবল, যে এটা গ্লাস, পুরোটা গ্লাস শেপ, এভাবে ইয়া করা যায়, রাইট? তো ওইটাই বলতে যে আপনার রিমার্কেবল সিমেট্রি হইলো, সেটা কি হবে? বাজারে চলবে। আচ্ছা, সব সময় ধরেন একটা জিনিস মাথায় রাখবেন, প্রেজেন্টেশন যখন দিবেন, ফার্স্ট আপনি ইউজারের কাছ থেকে কোশ্চেনের চেয়ে বরং আপনি নিজেকে কোশ্চেন করুন। উদাহরণস্বরূপ যেমন ধরেন আমি যখন আপনাদেরকে এরকম বলতেছি, আমি কিন্তু কোশ্চেনগুলো করতেছি। সো ইন আ সেন্স আমি আপনাদেরকে বাধ্য করতেছি যে আপনারা কোশ্চেন যাতে না করেন। এটা এক ধরনের টেকনিক টু বি আ গুড প্রেজেন্টার। কারণ কি, দেখা গেছে একটা প্রেজেন্টেশনে আপনি যখন একটা প্রেজেন্টার যখন প্রেজেন্ট করে, তখন অডিয়েন্স যদি হঠাৎ করে কোশ্চেন করে, প্রেজেন্টারের জন্য টাফ হয়ে যায় যদি ওই কোশ্চেনের কনটেক্সট না বুঝে। সেই জন্য বেস্ট ওয়ে টু প্রেজেন্ট ইজ টু আস্ক কোশ্চেনস টু দ্য অডিয়েন্স, দেন অ্যানসার। তাইলে হবে কি যে আপনি মানে তখন অডিয়েন্স বলবে, আরে উনি তো নিজেই কোশ্চেনের নিজে অ্যানসার দিচ্ছে, দেন আই ডোন্ট নিড টু আস্ক ইউ কোশ্চেন। ঠিক আছে? এটার একটা এক্সাম্পল দেই। এক্সাম্পলটা হলো, কয়েকদিন আগে আমি ইন্ডিয়া গেছিলাম একটা কনফারেন্স পেপার প্রেজেন্ট করতে। তো কনফারেন্স পেপারে, আমার পেপারে যখন আমি প্রেজেন্ট করছি, আমি ভালো করে জানি যে কি ধরনের কোশ্চেনগুলো হবে। আমি কতক্ষণ পর প্রেজেন্টে আমি বলতেছি যে নাও ইউ মে আস্ক মি দিস কোশ্চেন, দ্যাট হোয়াই আই হ্যাভ ডান দিস এন্ড হাউ আই হ্যাভ ডান দিস। এরপর আমি নিজেই কোশ্চেনটা করে নিজেই অ্যানসারটা দিছি। দেওয়ার পরে তো প্রেজেন্টেশনে ওরকম এরপর আর একটা কোশ্চেন আসে। তো পরে যখন শেষ হইলো, তখন ওই যারা এরকম অডিয়েন্স ছিল, অডিয়েন্স আপনার অন্যান্য ইউনিভার্সিটির কিছু স্টুডেন্ট আসছে, ওরা কনফারেন্সে পেপার জমা দিচ্ছে। ওরা এসে আমার বলতেছে যে আপনি এই টেকনিকটা কেমনে আয়ত্ত করবেন, মানে আপনি আমাদের সব কোশ্চেনগুলো করে দিয়েছেন, আপনি আবার অ্যানসার দিয়ে দিয়েছেন, আমরা তো কোশ্চেন করার কিছু খুঁজে পাইনি। আমি বলছি এইটা হলো এক ধরনের টেকনিক, যে যাতে আপনার প্রেজেন্টেশন এটা কেন বলতেছি, এই যে আপনারা ধরেন প্রেজেন্টেশন দিবেন, এই কোর্সে তো দিতে হবে। দেওয়ার সময় অনেকে চিন্তা করবেন যে আরে কি বলবো, মানে কোশ্চেনে কি বলবো। আমার কথা হলো, বাবা 5 মিনিট অনারেবল কথা বলার কোনো প্রয়োজন নেই। 1 থেকে 1.5 মিনিট কথা বলবেন, জাস্ট সিম্পল 1 থেকে 1.5 মিনিট কথা বলবেন, সুন্দর করে গুছিয়ে কথা বলবেন। এখন এই 1 থেকে 1.5 মিনিট কি কথা বলবেন? উদাহরণস্বরূপ যেমন একটা টপিক সিলেক্ট করলেন, ধরেন লজিক্যাল এফোর্ট। প্রথমে এটার ডেফিনিশনটা দিবেন, লজিক্যাল এফোর্টটা কি, এটা কেমনে কাজ করে, এটা বুঝান। তারপরে বলবেন যে এটা কেন বা কি কাজে লাগে, ওইটা বলবেন। বলার পরে এটার একটা অ্যাপ্লিকেশন দিয়ে যে এই জায়গায় এইভাবে এটা ব্যবহার হচ্ছে, বা শেষ। এখন এই জিনিসটা যে ব্যবহার, এইগুলো কিন্তু নিজে নিজে কোশ্চেন করতে পারেন যে ওকে হোয়াট ইজ দিস। এখন ওইটা যখন ডেফিনিশনটা বলবে, ডেফিনিশনটা বলার সময় মাঝখানে নিশ্চয়ই দুই একটা ওয়ার্ড আসবে, তো ওই ওয়ার্ডগুলোকে টার্গেট করে বলবে যে নাও ইউ মে আস্ক মি দ্যাট হোয়াই আই হ্যাভ ইউজড দিস ওয়ার্ড। তখন ওই ওয়ার্ডের অর্থটা বলে দিবেন।
এইভাবে প্রেজেন্টেশন দিলে আপনার প্রেজেন্টেশনটা 1 থেকে 1.5 মিনিট খুব সুন্দর লাগবে দেখতে, সহজ হবে, যে কেউ দেখবেন যে এটা অ্যাপ্রিশিয়েট। ক্লিয়ার? আচ্ছা দেখেন এখন এখানে একটা एग्जांपल দেওয়া আছে। एग्जांपलটা কি, যে একটা লোক কিভাবে লজিক্যাল এফর্টটা তার ডিজাইনের মধ্যে কাজে লাগাচ্ছে। এখন দেখেন সেটা কি, Ben Bittitel is the memory designer for the Motorola 68W86 and embedded automotive processor helped Ben design the decoder for a register file. এখন what is a decoder? Decoder কি? ইনপুট একটা থেকে আউটপুট অনেকগুলো থেকে হ্যাঁ, একটা ইনপুট থেকে অনেকগুলো আউটপুট। এখন একটা ইনপুট থেকে অনেকগুলো আউটপুট, যে আপনারা আবার ঘুরে ফিরে যে আমাদের দেশে যাচ্ছে চলে গেছে। আমি একটা কথা বলি শুনেন, ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট কেউ পড়াইছেন? পড়ান। যদি কেউ মানে অনেক কিছু জানতে চান, ইংলিশ মিডিয়ামে এই ও লেভেল সে লেভেল ফিজিক্স বইটা একটু কিনবেন, কিনলে পড়বেন, পড়লে দেখতে পারবেন ওখানে রিয়েল एग्जांपल দিয়ে বলা আছে। যেমন আমরা যেরকম ধরেন গতির সূত্র করি না, আমরা কথা কি বলি, এই নিউটনের গতির সূত্র বা নিউটনের সূত্র, রাইট, তিনটা সূত্র এরকম করে পড়ে থাকি, কিন্তু ওগুলার অ্যাপ্লিকেশন মানে ওই লগুলার অ্যাপ্লিকেশন আমরা দেখি। যেমন ধরেন আমি যদি এখন একটা কথা বলি যে প্রতিটি ক্রিয়ারই একটা সমান ও বিপরীত ক্রিয়া আছে, রাইট, ক্রিয়া আছে, তাহলে এখন এইটার একটা অ্যাপ্লিকেশন বলে তো আজকে আসার সময় পাইছে বাসে ব্রেক যখন করছে, রাইট, এই জিনিসগুলো एग्जांपल আকারে ওখানে দেয়া আছে। তো এখন এটা কেন বললাম না, ডিকোডার, ডিকোডারের ক্ষেত্রে আপনারা কি বলছেন একটা দিলে অনেক হয়ে যাবে। তো ডিকোডারের বেসিক কাজটা হলো ডিকোড করা, ডিকোড। এখন ডিকোড কি, আমি এখন কি করতেছি বাংলায় কথা বলতেছি, আপনার ব্রেনের মধ্যে একটা ডিকোডার আছে, কারণ আপনার ব্রেনের মধ্যে ডিকোডারটা ছোটবেলা থেকে আমরা ডেভেলপ করে আসছি যে এই কথাটার মানে স্যার এটা বুঝাইছে, মানে মিন্স। আর আমি যদি ইংলিশে বলি যে দিস ওয়ার্ড মিন্স দিস, অর্থাৎ এই কথাটার মানে এটা, তো তার মানে কি এটা কি আমার ব্রেনের মধ্যে যে ডিকোডার আছে সে ইংলিশ বাংলা দুটোই জানে, সেজন্য যে ইংলিশটা বললে আমি বাংলাটা অর্থটা ট্রান্সলেট করতে পারতেছি। দ্যাট মিন্স কি ডিকোডারের কাজ হলো যে কোনো একটা কিছুকে ভেঙে বুঝানো, অর্থাৎ এই জন্যই একটা ইনপুট থেকে কি হয় অনেকগুলো আউটপুট আসে, ঠিক আছে। এখন একটা ডিকোডার, তাহলে সে একটা ডিকোডার ডিজাইন করবে কার জন্য, একটা রেজিস্টার ফাইলের জন্য। এখন রেজিস্টার ফাইলটা কি, এটা কোথায় ব্যবহার হয়, মেমোরিতে ব্যবহার হয়। রেজিস্টার ফাইলটা কি, এটা একটা মেমোরিতে ব্যবহার হয়। এখন মেমোরিতে রেজিস্টার ফাইলটা জিনিসটা কি, উদাহরণস্বরূপ একটা কম্পিউটারের মেমোরি বা একটা মোবাইলের মেমোরি এরকম থাকে, ধরেন প্রত্যেকটা এরকম বক্স থাকে, এরকম বক্স থাকে, ছোট বড় বক্স থাকে, ঠিক আছে। তো এই প্রত্যেকটা বক্সের একটা অ্যাড্রেস থাকে, এই অ্যাড্রেসের আন্ডারে একটা রেজিস্টার ফাইল। এখন যদি বলি যে তাহলে এই রেজিস্টার, এখন দেখেন আপনার কিবোর্ডে আছে কি এ বি সি ডি, আপনার কিবোর্ডটা কি কোয়ার্টি, রাইট, কোয়ার্টি কিবোর্ড, কিন্তু আপনার কম্পিউটার কি এ বি সি ডি বুঝে, কম্পিউটার কি বুঝে 0 আর 1, তার মানে কি ওখানে একটা কি আছে ডিকোডার আছে। যখনই আপনি এ প্রেস করেন সে কি হয়, ধরেন এ সমান সমান সে ডিকোড করলো a is equals to সরে সে ডিকোড করলো 1101, রাইট। এখন এই 1101 ডিকোড করলো, কিন্তু আমার লেখা তো আমি ধরেন এটা ওয়ার্ড ফাইল ওপেন করছি, ওয়ার্ড ফাইলে আমার তো লেখা আসতে হবে a, কিন্তু এটা কিভাবে আসবে, তখন কম্পিউটার কি করে এই নাম্বারের রেজিস্টার ফাইলটা খুঁজে বের করে, এই নাম্বারের রেজিস্টার ফাইলটা খুঁজে বের করে, এই নাম্বারের যে রেজিস্টার ফাইলটা ধরেন এটা a, এখানে অলরেডি অ্যাসাইন করা আছে যে যখনই এই নাম্বারটা ডিকোড করা হবে ইউ শুড পাবলিশ a, কথা বুঝেছো। তো এই জিনিসটাই সে করবে, তো তাকে একটা ডিকোডার বানাইতে হবে। তাহলে এখন এই ডিকোডারটা যে বানাবে সে কিসের জন্য বানাবে, অটোমোটিভ প্রসেসর। এখন অটোমোটিভ মানে কি, স্বয়ংক্রিয় না, অটোমেটিক মানে স্বয়ং, অটোমোটিভ বলেন না, অটোমোবাইল থেকে আসছে অটোমোটিভ। অটোমোবাইল, অটোমোবাইল হলো কি গাড়ি, গাড়ির যে লেখাপড়া বা গাড়ি ইঞ্জিনিয়ারিং যেটাকে বলা হয় এটা বলা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। ওই অটোমোবাইল থেকে আসছে অটোমোটিভ প্রসেস। এখন দেখেন অটোমোটিভ প্রসেসর, এখন অটোমোটিভ প্রসেসর কি, উদাহরণস্বরূপ গাড়িতেও তো অনেক ধরনের সেন্সর থাকে, থাকে না, যেমন একটা গাড়ি যখন পিছনের দিকে যায় দেখা গেছে দেয়াল আছে, তখন সে বাড়ি খেলে গাড়িটা নষ্ট হইতে পারে, কিন্তু দেখা গেছে অনেকগুলো গাড়িতে এখন সেন্সর আছে, সেই সেন্সর কিন্তু বাজার যে আর পিছনে যাওয়া যাবে না, টিট 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 সিগন্যাল দেয়, রাইট। তো এখন তারপরে গাড়িতে কি থাকে, ডিসপ্লে থাকে, ওই ডিসপ্লেতে অনেকে ইউটিউব দেখে, মিউজিক প্লে করে, রাইট।
তো উদাহরণস্বরূপ ধরেন সে একটা গাড়ির ওই ডিসপ্লেটা বানায়, তো গাড়ির ডিসপ্লেটার জন্য সে একটা কি করতেছে, ডিকোডার বানাবে। এখন ডিকোডারটা কি, ওই যে ডিসপ্লের মধ্যে একটা প্লে বাটন আছে, ওই প্লে বাটনে সে প্রেস করলো, ওই প্লে বাটনটাকে কি করতে হবে, ডিকোড করতে হবে, কারণ প্লে বাটনটা যদি ডিকোড না হয় গান বাজবে না, ঠিক আছে। তো এইটা তার কাজ। এখন এই জন্য সে যেটা করতেছে যে ডিকোডারের স্পেসিফিকেশন সে নিছে 16 ওয়ার্ডের রেজিস্টার ফাইল নিছে, each word is 32 bit, each bit represent load of 3 unit size transistor, true and complementary addresses inputs, each input may drive 10 unit size transistor। এখন দেখেন এগুলা স্পেসিফিকেশন ইউজারের পক্ষ থেকে, কাস্টমারের পক্ষ থেকে। এখন তাকে যেটা চিন্তা করতে হবে যে হাউ মেনি স্টেজেস টু ইউজ, অর্থাৎ কয়টা স্টেজ সে ইউজ করবে, এই জিনিসগুলো তাকে দিয়ে দিছে, এগুলাকে সে কয়টা স্টেজে সে ব্যবহার করবে। সি ক্লাস এটা না এটা না স্বপ্ন দেন। আচ্ছা দেখেন তাকে চিন্তা করতে হবে যে কয়টা স্টেজে সে এই জিনিসগুলোকে ব্যবহার করবে। এক, দুই নাম্বার হাউ লার্জ শুড ইচ গেট বি, গেটগুলো কত বড় সাইজের হবে। হাউ ফাস্ট ক্যান ডিকোডার অপারেট, কারণ যেহেতু এটা গাড়ির মিউজিক প্লেয়ার, তাহলে আমি কিন্তু প্রেস করলেই কিন্তু গানটা শুনতে চাই, তাহলে জিনিসটা কি খুব ফ্রিকশন সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তো এটা কতটা দ্রুত করতে হবে এটা তাকে করতে হবে। তো এটা একটা एग्जांपल কেন দিলাম, যে বললাম যে ধরেন আপনি একজন ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে যখন কাজ করবেন তখন আপনি কিভাবে এই জিনিসটা করবেন। রিসেন্টলি কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি আসছে জানেন, নিউরাল সেমিকন্ডাক্টরে, বেশ ভালো স্যালারি, 3 মাস ট্রেনিং করাবে, বিএলএসএ ইঞ্জিনিয়ার নেবে, তারপরে হলো গিয়ে স্যালারি 40,000। তো সমস্যা হলো আমার কোন স্টুডেন্টই গ্র্যাজুয়েট হয়নি, আপনাদের তো যেমন শিখাতে পারি না, যেমন রেগুলার ব্যাচে আমি 3টা সফটওয়্যার শিখাইছি, 3টা সফটওয়্যারে ধরেন একটা কোয়ালকমে ব্যবহার হয়, একটা ইন্টেলে ব্যবহার হয়, আর একটা এমনি নর্মাল। আর 3টা আপনাদের তো ক্লাস করাই শেষ করতে পারি না, 3টা লোড দিব কখন। আচ্ছা দেখেন এখন হচ্ছে যে ডিলে, ওই যে আমরা যেটা বললাম যে এক্সপ্রেস ডিলে ইন প্রসেস ইন্ডিপেন্ডেন্ট ইউনিট। এখন প্রসেস ইন্ডিপেন্ডেন্ট ইউনিট কেন বলছে, ধরেন ওই প্রসেসের মধ্যে কি পরিমাণ ডিলে হচ্ছে ওইটার এক্সাক্ট ভ্যালুটা পাইতে হলে আমাকে প্রসেস ইন্ডিপেন্ডেন্ট ইউনিটটা বের করতে হবে। এখন ওইটা কি, আমি তো নরমালি জানি যে আমার একটা ডিলে হবে, কিন্তু একটা অ্যাবসলিউট ডিলে আমার থাকে, সব কিছুতেই একটা অ্যাবসলিউট ডিলে থাকে। প্লাস হলো ওইটাকে ভাগ করতে হবে কি দিয়ে, টাইম দিয়ে, টি দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন দেখেন ডিলে হ্যাজ কয়টা কম্পোনেন্ট, দুইটা কম্পোনেন্ট আছে, একটা কি এফ আর একটা পি। এখন দেখেন এফটা কি, এফটা হলো এফোর্ট ডিলে। এফোর্ট ডিলেটা কি, এই যে স্টেজ এফোর্ট। এখন দেখেন এফোর্ট ডিলেটা কি, এফোর্ট ডিলেটা হলো স্টেজ এফোর্ট ডিলে। এখন স্টেজ এফোর্ট ডিলে মানে কি, উদাহরণস্বরূপ আমরা যখন মোবাইলটা ওপেন করি, মোবাইলে তো ওই সেটিংস বা কোনো একটা অ্যাপ খুঁজতে গেলে দেখা গেছে যারা ওই প্রথম হোম স্ক্রিনে যারা রেখে দেন ওই অ্যাপ বাদে অন্য অ্যাপ খুঁজতে গেলে আমাদের কি করতে হয়, ভিতরে যেতে হয়। তো ভিতরে যাওয়া মানে কি, একটা স্টেজ পার করা, রাইট। আরেকটা পেজে যাওয়া মানে কি, একটা স্টেজ পার করা। বাস সিম্পলি আমি যদি সেটিংস বলি, যেমন আপনি এখন আপনার মোবাইলের টাইমটা ঠিক করবেন, টাইম জোনটা ঠিক করবেন, তার মানে কি প্রথমে আপনাকে প্রথম স্টেজটা কি সেটিংসে যেতে হবে, সেটিংসে গিয়ে ডেট এন্ড টাইম অপশন খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে ওখানে টাইম জোনে যেতে হবে, রাইট। তো এটাই হলো স্টেজগুলা। এই যে আপনি দেখেন এই যে স্টেজে, প্রত্যেকটা যে স্টেজে যাচ্ছেন তার মানে কি আপনি এক একটা করে কি করতেছেন, এফোর্ট দিচ্ছেন, রাইট। প্রত্যেকটা স্টেজে যাওয়ার জন্য কি এক একটা এফোর্ট দিতেছেন, সেটাই বলছে যে। এখন আবার দেখেন এই এফোর্ট ডিলেরই আবার দুইটা পার্ট আছে, একটা কি জি আর একটা কি এইচ। এখন জিটা কি আর এইচটা, জিটা হলো লজিক্যাল এফোর্ট, অর্থাৎ মেজার্স রিলেটিভ এবিলিটি অফ গেট টু ডেলিভার কারেন্ট। ওই যে আমি বললাম যে সুইচিং যে করতেছেন ওখানে গেটটা একটা কারেন্ট কনজিউম করতেছে, ওই কারেন্টটা ডেলিভার করার যে অ্যাবিলিটি সেটা। এখন জি ইজ ইকুয়ালস টু 1 ফর ইনভার্টার, ইনভার্টারের জন্য সব সময় 1 হবে কারণ সে খুব দ্রুত সুইচ করতে পারে। নন ইনভার্টারের জন্য বাড়বে, ওটা NAND গেট অর গেট এগুলো ডিপেন্ড করে করে বাড়বে, ওটা আমরা দেখব, এটা টেবিল আছে। আচ্ছা আরেকটা ডিলে এফোর্ট কি, সেটা হলো ইলেকট্রিক্যাল এফোর্ট। ওই যে এখন আসছে যে ক্যাপাসিটর আমি যে বলছিলাম, ইলেকট্রিক্যাল এফোর্ট যেটা থাকে সেটা হলো সি আউট বাই সি ইন, রেশিও অফ আউটপুট টু ইনপুট ক্যাপাসিট্যান্স, সামটাইমস কল এম। কথা বুঝে গেছে?
তো এই সেই ডিলে যেটা হলো যে আমাদের ওই যে আস্তে আস্তে স্লো করে, এগুলো হলো একটা প্রসেস। এরকম আরো অনেক ডিলে আছে, এগুলো আমরা পড়বো। প্যারাসিটিক ডিলে আছে, আরো অনেক ডিলে আছে, এগুলো আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে পড়বো। আজকে এতটুকুই, ভিডিওটা বন্ধ করো।